আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভি দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। জ্বালানি নিয়ে চলমান সংকটের মাঝে বাড়তি দামে কিনতে হচ্ছে তেল। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করায় ক্ষোভ বাড়ছে গ্রাহকদের। একদিকে বাড়তি দাম, অন্যদিকে দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ আরও বেড়েছে গাড়ির মালিক ও চালকদের। এদিকে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পরেও কমছে না দীর্ঘ লাইন। তবে বাস ও ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ না হওয়ায় অসন্তোষ বাস চালকরা। আরও জানাচ্ছে আব্দুর রহিম। তীব্র গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মোটরসাইকেল, প্রাইভেট কার চালকদের তেলের জন্য অপেক্ষা শেষ হচ্ছে না। পেট্রোলিয়াম কর্পোরেশন তেলের সরবরাহ বাড়ালেও সংকট কাটছে না। এতে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, তেমনই বাড়ছে ভোগান্তি। প্রাইস বাড়ার পরেও যে সিরিয়ালটা ধরতে হচ্ছে বা ধকলটা যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য অনেক বেশি পেইনফুল হয়ে যাচ্ছে। ফুয়েল পাস করার পরেও ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়া লাগতেছে। তেলের দাম বাড়তে কিন্তু আমাদের ভোগান্তি তো কমতেছে। তেলের দাম বৃদ্ধি করছে, কিন্তু সরকার বৃদ্ধি করছে, কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি না। এই লাইনেই নিতেছি, তাহলে আমাদের বৃদ্ধি করে লাভটা হলো কি? এদিকে বাড়তি দামে তেল কিনতে হলেও বাস ভাড়া বাড়তি না পাওয়ায় ক্ষোভ বাড়ছে চালকদের। আসাদকে লাইন দিছি রাত 9টায়, সকাল 10টা পর্যন্ত আমার রাখতে কইতাছে আর তেল নাই। 7,500 টাকা তেল নিছি, আপনার 700 টাকা দিছি বেশি। কোনটা এটা আলাদা আলাদা, আর আপনার লিটার তো 115 টাকা নিছি, কথা বুঝছেন? যদি এইভাবে হয় ভাই, গাড়ি লাগে অনেক লস, খুব লস ভাই। তেলের তো 15 টাকা করে তেলের লিটারে বাড়ছে, ভাড়ার মধ্যে কোনো বাড়ে নাই। রাস্তিতে চাইলে মারবো দুইটা, 5 টাকা বেশি চাইলে ভাড়া বেশি 5 টাকা। এমন সংকটে সরকার সরবরাহ বাড়ালেও কমছে না ভোগান্তি। সকলের চাওয়া দ্রুতই সমাধান হবে এমন সংকটের। আব্দুর রহিম, RTV, ঢাকা। দর্শক, জ্বালানি সংকটের বিষয়ে জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হামিদুল ইসলাম লিঙ্কন। জ্বালানি সংকট নিয়ে কি বলছেন যানবাহন চালক ও পাম্প মালিকরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুজানা আপনাকে। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা মাওয়া এক্সপ্রেসের সংলগ্ন একটি ফিলিং স্টেশনে। এটি আসলে একটি জনবহুল স্থানে এই ফিলিং স্টেশনটি। এখানে সকাল থেকেই বিভিন্ন যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি ছিল এবং কৃষকরা, আমি যদি দেখাই এদিকে, কৃষকরা সকাল থেকেই দীর্ঘ সময় লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা তেল দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দীর্ঘ সময় প্রচন্ড রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে আছে। অনেকেই বিভিন্ন জায়গায় গামছা মাথায় দিয়ে আশ্রয় দিলেও আসলে তারা তেল দিতে এসে বিড়ম্বনা এবং ভোগান্তির শিকার হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছে যে ওনারা কৃষি অফিস থেকে তাদেরকে কার্ড এবং চাহিদা সম্পন্ন কৃষি সরবরাহ করলেও ফিলিং স্টেশনে পর্যাপ্ত তেল না থাকায় তারা পর্যাপ্ত তেল দিতে পারছে না। এছাড়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা সকাল থেকেই এই স্টেশনটি থেকে ডিজেল সরবরাহ করছে, কিন্তু গত প্রায় 8 থেকে 10 দিন থেকেই তারা এখানে কোনো ধরনের অক্টেন এবং পেট্রোল সরবরাহ করতে পারছে না। এছাড়া ঢাকা মাওয়া এক্সপ্রেসের সংলগ্ন 9টি ফিলিং স্টেশনের মধ্যে একটি বা দুটিতে সপ্তাহে 2-1 দিন অক্টেন বা পেট্রোল আসলেও ডিজেল সরবরাহ করা হয় নিয়মিতই। তো এখানে আমি সর্বশেষ আমাকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে তারা সকাল থেকে এইখানে তেল দিতে যে বিড়ম্বনার শিকার হচ্ছে, এখানে ম্যাজিস্ট্রেট এসেছিলেন এবং তখন পুলিশ পাহারা থাকলেও এখন পুলিশ না থাকায় তারা তেল দিতে বিভিন্ন ধরনের বিড়ম্বনা এবং হিমশিমের শিকার হচ্ছেন। এই ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসের সংলগ্ন মুন্সিগঞ্জের ফিলিং স্টেশন থেকে সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন পরিবহন মালিকরা। 15% ডিজেলের দাম বৃদ্ধিতে 40% খরচ বাড়ার দাবি করে। বাস রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য ব্যয় মিলিয়ে 112% ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন তারা। তবে বিশেষজ্ঞদের মতে ঊর্ধ্ব গতির জীবনযাত্রায় নতুন করে পরিবহন ব্যয় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলবে। এদিকে সরকারি ঘোষণা ছাড়াই বাড়তি ভাড়া নিচ্ছে কোনো বাস। সর্দার রাজীবের রিপোর্টে দেখুন বিস্তারিত। 30 টাকা, এখন নেই তো 40 টাকা ভাড়া কইতাছে, 40 টাকা দিতে হইব, আমি 30 টাকা করে দেই না। এভাবেই বাস ভাড়া বেশি নেওয়ার অভিযোগ করছিলেন যাত্রাবাড়ি রোডের এই যাত্রী, যদিও বিষয়টি অস্বীকার করেন কন্ট্রাক্টর। আমার চারের ভাড়া 35 টাকা, তো আমি চারের ভাড়া দিতে বলছি যে ভাই আমার চারের ভাড়া দেন, আমার 35 টাকা বা 25 টাকা আমার দেন। তার মতো বাড়তি ভাড়া না নেওয়ার দাবি অন্যান্য চালকদেরও। তবে ভাড়া বাড়ানোর বিকল্প নেই বলছেন তারা। ভাড়া না বাড়ালে গাড়ি চালায় এমনি তো পাই না, আরো তো অবস্থা খারাপ। সামান্য কিছু বাড়লে আমরা একটু চলতে পারি আর কি। কিলোতে মনে করেন
1 টাকা বাড়লেই চলবে। কিন্তু ভাড়া বাড়লে বাড়তি চাপ বাড়বে জানিয়ে যাত্রীরা বলছেন নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার খরচের ঊর্ধ্বগতিতে এমনিতেই হিমশিমে তারা। যারা বড় ব্যবসায়ী বড় বিজনেসম্যান তারা তো কোনো লাভবান, তাদের কোনো সমস্যা নাই। এই ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। আমরা কয় টাকা বেতন পাই? অনেকে মনে হয় যে বেসরকারি চাকরি করে, অনেকে সরকারি চাকরি করে। সবাই মনে হয় যে সব কিছু একটা সমঝোতার সাথে মিল রেখে কিন্তু বাজার ঊর্ধ্বগতিতে যাওয়া উচিত। এদিকে ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ার পরপরই প্রতি কিলোমিটারে 2 টাকা 3.8 পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন বাস মালিকরা। এতে রাজধানীতে প্রতি কিলোমিটারে ভাড়া দাঁড়াবে 4 টাকা 83 পয়সা এবং দূরপাল্লায় 4 টাকা 50 পয়সা। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও বাস মালিক নেতারা বলছেন গাড়ির নিজস্ব মূল্য ও রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে এই দাবি জানানো হয়েছে। এর মধ্যে শুধু তেল খরচের জন্য ভাড়া যোগ করা হয়েছে 0.98 পয়সা। তবে এই মুহূর্তে অন্যান্য খরচ যোগ করা ঠিক হবে না জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন ভাড়া নির্ধারণে সরকারের মূল্য নির্ধারণ কমিটিকে চুলচেরা বিশ্লেষণ দরকার। 1 লিটার তেলে প্রায় 3.25 কিলোমিটার রান করতে পারে এবং 52 সিটের যদি আসন ধরেন, তো সেইখানে শুধু যদি তেলের দাম বাড়ানো, আমরা যদি ওইটাকে বিবেচনায় নেই, তেলের দাম বৃদ্ধি তার সাথে আমি ভাড়া সমন্বয় করতে যাচ্ছি, তাহলে আমার ধারণা এখানে 20-25 পয়সা বেশি বাড়ানো আসলে সুযোগ নেই। এখন তেলের দাম বেড়েছে, সমন্বয়টা আসলে তেল ভিত্তিকই করা উচিত। এ সময় গণহারে ভাড়া না বাড়ানোর তাগিদ দিয়ে এই বিশেষজ্ঞ বলেন নাগরিকদের জন্য পরিবহন ব্যয় কমাতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে। মেগা সিটির বৈশিষ্ট্য হচ্ছে এখানে এনরিচ একটা পাবলিক ট্রান্সপোর্ট থাকবে, সমৃদ্ধ, সেটা ব্যাকবোন হিসেবে থাকবে শহরের, যাতে করে আমার যাতায়াতের খরচটা কম থাকে। পাবলিক ট্রান্সপোর্টটা সরকার সবসময় এটা সমৃদ্ধ করতে চায়, যাতে করে এটা মানুষের যে আয় তার সাথে একটা সঙ্গতিপূর্ণ হয়। বাস ভাড়া প্রতি কিলোমিটারে 15 পয়সার বেশি বাড়ানো হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতি। 15 টাকা বাড়ছে, 15 পয়সা বাড়বে, আমরা বাড়াই দেবো, অসুবিধা নাই তো। সর্দার রাজীব আর টিভি, ঢাকা। দেশের সব প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের এক ধরনের পোশাক দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে সচিবালয়ে প্রতিমন্ত্রী জানান ছেলে ও মেয়েদের জন্য আলাদা রঙের পোশাক দেওয়া হবে। এছাড়া প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন জানান জুলাই থেকে পাইলট প্রকল্পের আওতায় স্কুল ড্রেস ও পাটজাত স্কুল ব্যাগ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। প্রাথমিকভাবে 1 লাখ শিক্ষার্থী এর প্রকল্পে আওতায় আসবে বলে জানান তিনি। যে এই বাচ্চা 1 লক্ষেরও অধিক শিক্ষার্থীর কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি ব্যাগ, 1 লক্ষেরও অধিক শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছে দিতে পারি স্কুল ড্রেস। এবং আপনারা নিশ্চয়ই জানেন এগুলো কিন্তু আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ছিল। প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। সরকার এবছর 5 লাখ মেট্রিক টন বোরো ধান কিনবে। 3 মে থেকে 31 আগস্ট পর্যন্ত এই ক্রয় প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে ফুড প্ল্যানিং মনিটরিং কমিটির সভা শেষে কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী জানান প্রতি কেজি বোরো ধান 36 টাকা, সিদ্ধ চাল 49 টাকা, আতপ চাল 48 টাকা, গম 36 টাকা দরে ক্রয় করবে খাদ্য মন্ত্রণালয়। এবছর বোরো ধান 5 লাখ মেট্রিক টন, সিদ্ধ চাল 12 লাখ মেট্রিক টন, আতপ চাল 1 লাখ মেট্রিক টন ও গম 50,000 মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের এখন মজুদ আছে 17-18 লক্ষ মেট্রিক টন। এখন আমরা 5 লাখ টন এই বুড়ো মৌসুমে প্রকিউর করব এবং সেটা চাহিদা অনুসারে, সময় অনুসারে, পরিবেশ পরিস্থিতি অনুসারে আমরা সেটা বৃদ্ধি করতে পারবো। সেই ফ্লেক্সিবিলিটি আমাদের আছে। ধানের ক্ষেত্রে মে মাসের 3 তারিখ থেকে ক্রয় শুরু হবে এবং 31 আগস্ট পর্যন্ত চলবে। আর চালের ক্ষেত্রে আমরা 15 মে থেকে শুরু করব, এটাও 31 আগস্ট পর্যন্ত চলবে। বরগুনায় হামের রোগী কমতে শুরু করেছে। নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 13 জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান 1 জানুয়ারি থেকে বরগুনায় 300 জন হামের রোগী শনাক্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 33 রোগী ভর্তি হয়েছে। হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে 85 জন শিশু। নেত্রকোনায় হামের আইসোলেশন ওয়ার্ডের বেড সংকটে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। নতুন রোগী ভর্তি হয়েছে টাঙ্গাইল ও পটুয়াখালীতে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্কাউট নেতৃবৃন্দ সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগ সহকারে তাদের কথা শুনেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং আন্দোলনের ভূমিকার প্রশংসা করেন। পাননি রিটার্ন টিকিট, শেষও হয়ে গেছে ভিসার মেয়াদ। মাস্ক হজ গ্রুপের প্রতারণায় সৌদিতে আটকা পড়েছেন নারী সহ ২১ জন ওমরা যাত্রী। এমন অভিযোগ করে সরকারের হস্তক্ষেপ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন ভুক্তভোগীরা। ব্যবস্থা নেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান। আর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, যথাযথ পদক্ষেপ নিতে কাজ শুরু করেছেন তারা। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান খলিলুর রহমান সব দায় চাপালেন টিকিট এজেন্সির উপর। আরও জানাচ্ছেন এআর বাদল। গত ২৪ মার্চ ওমরা করতে সৌদি আরবে যান আবু ইউসুফ সহ ২৫ জন। ভুক্তভোগীদের অভিযোগ, ৫ এপ্রিল রিটার্ন টিকিট দেওয়ার কথা থাকলেও মাস্ক হজ গ্রুপ তা না দেয়ায় দেশে ফিরতে পারেননি কেউ। এর মধ্যে ১৮ এপ্রিল শেষ হয় ভিসার মেয়াদও। হজ গ্রুপ আমাদেরকে যে রিটার্ন টিকিট কাটছে এটা মিথ্যা, ভুয়া টিকিটের কারণে আমাদেরকে রিটার্ন করতে পারে নাই। ফলে আমরা মানসিকভাবে অত্যন্ত পীড়া পেয়েছি। খুব কষ্টে আছে আমি। আমাকে আপনারা দ্রুত বাংলাদেশি ভাই হিসাবে আমাকে নেওয়ার দ্রুত চেষ্টা করুন ভাই। দেশে ফিরতে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। আমাদের কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই। আমরা খুব কষ্টে আছি। আমরা কিনা খাইতে খাইতেছি, আমরা অনেক কষ্ট আছি। আমরা দেশে যাইতে চাই বাবা। গত 18 এপ্রিল আমাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। আমাকে এবং আমার নানুকে উনি 22 তারিখে টিকিট দিয়েছে, বাট আমার ভিসা নাই। টিকিট এজেন্সির উপর দায় চাপান মাস্ক হজ গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। ওনাদের ভাষ্য হলো এটা যুদ্ধ পরিস্থিতির কারণে ওনাদের ডিনার ক্যান্সেল হয়ে গেছে। তাদেরকে 100% টাকা দিয়ে নিয়েছি, তাহলে উচিত ছিল সাথে সাথে 100% রিটার্ন মানে টিকিট গুলো ইস্যু করে দেয়া। এটা তো ঠিক না। আমি তো টাকা দিয়েছি, আমি কেন পেরেশানি নিব? আমার হাজিরা কেন কষ্ট করবে? বিষয়টি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের নজরে আনলে তিনি বলেন, এই ব্যাপারে কাজ অবশ্যই সরকার করবে। যারা এই প্রতারণা করেছেন যদি সেটা প্রমাণিত হয়, যদি সেটা দোষী হয়, অবশ্যই সেটার ব্যবস্থা নেওয়া হবে। আর মন্ত্রণালয়ে লিখিতভাবে তারা ফাইন আমরা নিশ্চয়ই এটা খতিয়ে দেব এবং ব্যবস্থা নেওয়া হবে, এটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। ধর্মমন্ত্রী বলেন, আটকে পড়াদের বিষয়ে তিনি অবগত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এরই মধ্যে কাজও শুরু করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক যে সমস্ত ট্রাভেল এজেন্সি এই কাজগুলি করতেছেন, যে এজেন্ট এগুলি করতেছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং যাত্রীরা যাতে সহসা ফিরতে পারে, যা প্রয়োজন ইনশাল্লাহ আমরা তাই করব। তবে এ ধরনের হয়রানির ঘটনায় সরকার কঠোর পদক্ষেপ নেবে আশা ভুক্তভোগীদের। এআর বাদল, RTV, ঢাকা। ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র। বুধবার ঢাকা জেলা PBI কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। এ সময় পুলিশ সুপার NM মোর্শেদ বলেন, পূর্বশত্রুতা ও মোবাইল ফোন ছিনতাই সহ পূর্বশত্রুতার বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আপন খালাতো ভাই বিপু কৌশলে ফয়সালকে ডেকে নিয়ে বড় ভাই মাসুদের সহায়তায় রড ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর পালিয়ে যায় বিপু ও মাসুদ। পরে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয় আসামি বিপুকে। গ্রেফতারকৃত বিপু ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রেখেছে PBI। গেল 15 এপ্রিল আশুলিয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবার ইরান যুদ্ধ প্রসঙ্গ। চুক্তি না হওয়া পর্যন্ত আবারও ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নৌবন্দরে অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জোর দিয়ে বলেছেন, নৌবন্দরে মার্কিন অবরোধ যুদ্ধবিরতির লঙ্ঘন এবং তেহরানের কড়া জবাব দেবে। হরমুজ প্রণালী পুনরায় সচল করতে লন্ডনে 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। বিস্তারিত সামিউল শেহবের রিপোর্টে।
যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ আগে আবারও এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও রাত পর্যন্ত হুমকি দিচ্ছিলেন এই মেয়াদ কোনোভাবেই বাড়ানো হবে না এবং ইরানে কঠোর আঘাত হানা হবে, তবে পাকিস্তানের অনুরোধে শেষ পর্যন্ত মত পাল্টেছেন বলে ট্রুথ সোশ্যালে দাবি করেন ট্রাম্প। ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান তিনি। এই ঘোষণার পর তাকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেছেন নৌবন্দরে অবরোধ অব্যাহত রাখা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান জানে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। দেশটির পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদী বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিশ্চিতভাবেই একটি আকস্মিক হামলার জন্য সময় কেনার অপকৌশল। এখন ইরানের পক্ষ থেকেও পাল্টা উদ্যোগ নেওয়ার সময় এসেছে। এদিকে হরমুজ প্রণালী পুনরায় সচল করার লক্ষ্যে 2 দিনব্যাপী সম্মেলনের ডাক দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। 30টিরও বেশি দেশের সামরিক পরিকল্পনাবিদরা আজ লন্ডনের স্থায়ী যৌথ সদর দপ্তরে এই বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আরেকদিকে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলে সরব হচ্ছে ইউরোপের দেশগুলো। লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ইউকে চুক্তি স্থগিতের অনুরোধ করেছে স্পেন ও বেলজিয়াম। সামিউল শিহাব, RTV। আওয়ামী শাসনামলের র্যাবের TFI সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে জবানবন্দি দেওয়া সাক্ষী মাসরুর আনোয়ার চৌধুরীর জেরা সম্পন্ন হয়েছে। সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 4 মে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ হয় এ বিচারিক কার্যক্রম। পরে এ ট্রাইব্যুনালেই আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ার মানবতা বিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে যুক্তি উপস্থাপনের পরবর্তী তারিখ 28 এপ্রিল নির্ধারণ করা হয়। এখন এই ট্রাইব্যুনালে চলছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। নাটোর ও রাজশাহীর বাস মালিকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহীর সঙ্গে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়া বাস চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এর ফলে রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা ঢাকা, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামের বাস চলাচল বন্ধ আছে। এ বিষয়ে রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল জানান, সমস্যার সমাধানে উভয় জেলার প্রশাসকরা কথা বলেছেন। দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমাদের গাড়ি বন্ধ করে দেয়। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 60টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় 80 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্র জানায়, গতকাল গভীর রাতে বাজারের একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। এক পর্যায়ে রেস্টুরেন্টে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে 3টি মুদি দোকান, একটি ইলেকট্রনিক্স দোকান সহ মোট 60টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়দের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে ইরানি বন্দরগুলোতে প্রতিদিন $50 কোটি ক্ষতি হচ্ছে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের একটি কলামের কড়া সমালোচনা করেন। এই নিবন্ধে দাবি করা হয়, ইরানের নেতৃত্ব মার্কিন প্রেসিডেন্টকে বোকা ভাবছে। জবাবে ট্রাম্প বলেন, গত 47 বছর ধরে ইরান বর্তমান প্রেসিডেন্টের আগ পর্যন্ত প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সুযোগ নিয়েছে। এরপর ট্রাম্প দীর্ঘ এক দাবি তুলে ধরে বলেন, ইরানের পুরো নৌবাহিনী সমুদ্রের তলদেশে, তাদের কোনো বিমান বাহিনী নেই। এছাড়া বিমান বিধ্বংসী ব্যবস্থা ও রাডার ধ্বংস হয়ে গেছে এবং ইরানের পরমাণু গবেষণাগার ও গুদামগুলো মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।
অবরুদ্ধ গাজা ইসরায়েলের 2 বছরের অবিরাম বোমা বর্ষণে যখন চারপাশ ধ্বংসস্তূপ, তখন সেখানে একদল তরুণ লড়ছেন খ্রিস্টিয়া সংস্কৃতি বাঁচিয়ে রাখতে। গাজার রিমাল পাড়ায় ধ্বংস হয়ে যাওয়া দালানের নিচ থেকে উদ্ধার করা বই নিয়ে গড়ে তোলা হয়েছে ফিনিক্স লাইব্রেরি। ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির পুনর্জন্মের মতো যে পাঠাগারটি এখন যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের জন্য হয়ে উঠেছে এক প্রশান্তির ঠিকানা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বাতাসে বারুদের গন্ধ আর চারিদিকে শুধু ইটের পাহাড়, এর মাঝেই এক টুকরো শান্তি যেন হাতছানি দিচ্ছে গাজার রিমাল পাড়ায়। নাম তার ফিনিক্স লাইব্রেরি। পৌরাণিক ফিনিক্স পাখির মতোই যেন ধ্বংসস্তূপ থেকে ডানা মেলেছে গাজার এই নতুন জ্ঞান ভাণ্ডার। এই লাইব্রেরিটির জন্ম হঠাৎ করে হয়নি, গাজার বইগুলো উদ্ধার করার দীর্ঘ এক যাত্রার পরিণতি। এই বইটি ছিল গাজার একটি লাইব্রেরি থেকে উদ্ধার করা প্রথম বই। আমরা ধ্বংসস্তূপের মাঝ থেকে বইগুলো সংগ্রহ করেছি। বিজ্ঞান থেকে শুরু করে ধ্রুপদী সাহিত্য, তরুণদের এই উদ্যোগে যুক্ত হয়েছে সব ধরনের বই। এমনকি ছোট ছোট শিশুদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ একটি কর্নার। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা যারা তাদের প্রিয় বাড়িঘর হারিয়েছেন, এখানে এসে ডুবে যাচ্ছেন প্রিয় কোনো গল্পের বইয়ে। কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকছেন যুদ্ধের ভয়াবহতা। লাইব্রেরিটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি সেই পরিপ্রেক্ষিতে। এটি আমাদের আবার বইয়ে ভরা এক জগতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। শুধুমাত্র বিনোদন নয়, ধ্বংস হয়ে যাওয়া গাজার শিক্ষা ও সংস্কৃতি পুনরুদ্ধারে এই লাইব্রেরি এখন এক প্রতীকী আন্দোলন। বোমায় ভবন ধসানো গেলেও যে মানুষের জ্ঞানের তৃষ্ণা মেটানো অসম্ভব, ফিনিক্স লাইব্রেরি তারই বড় প্রমাণ। ইমতিয়াজ আহমেদ, RTV। খেলার খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামে ম্যাচ শুরু সকাল 11টায়। ঢাকায় খেলা 2 ওয়ানডের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ 6 উইকেটে জয়ের পর তৃতীয় ওয়ানডেটি এখন হয়ে গেছে সিরিজ নির্ধারণীর লড়াই। তবে চাপ থাকলেও সিরিজ জয়ের জন্য টাইগাররা প্রস্তুত বলে জানিয়েছেন পেস বোলিং কোচ শন টেট। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।